হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9 আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। আগের দিন আমরা ক্লাস 9 এর বাষ্পমোচনের সম্পর্কে ধারণা নিয়েছিলাম, তাই তো? যে বাষ্পমোচনটা কিভাবে হচ্ছে, এই উদ্ভিদের কোন স্থানে এটা হচ্ছে, তাই তো? তো আগের দিন আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিটই করেছিলাম, কিন্তু শেষে একটা পোর্শন একটু বাকি আছে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মেইনলি আজকে আমরা বাষ্পমোচনের যে কিছু কোয়েশ্চেন আনসার সলভ করব, ঠিক আছে? তো তার আগে আমি বলবো, তোমরা আগের দিন যারা এই বাষ্পমোচনের পার্ট 1টা দেখোনি, অর্থাৎ যেখানে আমি ডিটেলসে পড়িয়েছিলাম, তোমরা কেউ যদি ভিডিওটি মিস করে থাকো তো অবশ্যই তোমরা আগে ওই ভিডিওটি দেখবে, তাহলে তোমরা এখানে যে কোয়েশ্চেন আনসার গুলো সেগুলো তোমরা নিজেরাই একা একা করতে পারবে। ওকে? এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য লাইফ সায়েন্সের উপর সাজেশন আনতে চলেছি। ওকে? যে এক্সামে কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে বা কত মার্কস থেকে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস থাকবে, এগুলো কিন্তু আমরা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আনবো। তো আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবার মাঝখানে ছড়িয়ে দাও, যেন তোমার সাথে সাথে তোমার বন্ধু বান্ধবরা আমাদের ভিডিওগুলি দেখতে পারে। ওকে? তো চলো আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করি। তো আজকে আমরা মেইনলি কি করব দেখো, আজকে আমরা মেইনলি এখানে যেটা পড়বো সেটা হচ্ছে যেটা বাকি ছিল একটু পোর্শন, অর্থাৎ বাষ্পমোচনের তাৎপর্যটা আজকে আমরা দেখবো, যে বাষ্পমোচনের গুরুত্বটা কোথায়, এবং সাথে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবো। কিন্তু আমি আগের দিনটা একবার তোমাদের একটু শুধু রিভাইজ দিয়ে দিব, যেন তোমাদের সেটা আজকের যে কোয়েশ্চেন আনসার যেটা আমি পড়াবো সেটার সঙ্গে তোমরা আগের দিনের পার্টটা একটু রিলেট করতে পারো, এবং যারা দেখোনি তাদেরও মোটামুটি একটা আন্দাজ হবে। কিন্তু আমি তাও সবাইকে বলবো, আগের দিন আমি কিন্তু এই চ্যাপ্টারটা ডিটেলসে পড়িয়েছিলাম, তোমরা অবশ্যই আগের ভিডিওটি একবার দেখে নেবে, ঠিক আছে? এবং যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের একটা লাইক করবে, এবং কারো যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের আজকের পার্টটা শুরু করছি। তো যেটা বললাম, শুরু করার আগে আমি একটু আগের দিনেরটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিই। তো ফার্স্টে আমরা দেখে নিই যে বাষ্পমোচনটা আগের দিনে আমি পড়িয়েছিলাম, তাই তো? যে বাষ্পমোচনটা কি, যে উদ্ভিদ দেহের অতিরিক্ত যে জল সেটা বাষ্প আকারে পরিবেশে নির্গত হয়ে যাচ্ছে, তাই তো? তো এটাই দেখেছিলাম, এবং দেখেছিলাম এই বাষ্পমোচনটা কোথায় কোথায় হচ্ছে। আমরা দেখেছিলাম যে উদ্ভিদ দেহের মেইনলি তিনটা অংশ, অর্থাৎ একটা হচ্ছে পত্ররন্ধ্রের মধ্যে, আরেকটা হচ্ছে লেন্টিসেলের মধ্যে, আরেকটা হচ্ছে কিউটিকুলার, অর্থাৎ কোথায়, ত্বকের মধ্যে হচ্ছে, তাই তো? এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। তো চলো আমরা একবার শুধু আজকে একবার এটা রিকল করে নিই, দেন আমরা আজকে মেন জিনিসে আমরা ঢুকে যাব, ঠিক আছে? তো একবার একটু বলে দিই আমি, যে বাষ্পমোচনটা আগের দিন আমরা কি পড়েছিলাম, যে উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত জল বাষ্প আকারে পরিবেশে নির্গত হচ্ছে, তাই তো? এটাই বাষ্পমোচন। কি পড়েছিলাম? উদ্ভিদ দেহে অতিরিক্ত জল বাষ্প আকারে পরিবেশে নির্গত হয়, তাই তো? নির্গত হয়। এটাই আমরা জানি বাষ্পমোচন, যে কি হয়, উদ্ভিদ যে মূল দিয়ে মাটির থেকে যে জল টলগুলো শোষণ করে বা খনিজ পুষ্টি যেগুলো শোষণ করে, এগুলো শোষণ করতে গিয়ে ও অতিরিক্ত জল ওর বডিতে নিয়ে ফেলে। তো আমরা তো জানি যে খুব বেশি যে কোনো সবকিছুর একটা পরিমাণ আমাদের লিমিট থাকে, সেটা যদি কম বা বেশি হয়েছে তাহলে অবশ্যই সেখানে কোনো প্রবলেম সৃষ্টি হবে। ঠিক তেমনি উদ্ভিদের ক্ষেত্রেও ঠিক, যে জলের যদি বেশি হয় বা ঘাটতি ঘটে সেক্ষেত্রে উদ্ভিদদেরও কিন্তু অসুবিধা হবে। তো এই যে অতিরিক্ত খনিজ পুষ্টির সঙ্গে যে অতিরিক্ত জল যেটা উদ্ভিদ শোষণ করছে, এটা কি করতেছে, এই বাষ্পমোচনের সাহায্যে অতিরিক্ত যে জল সেটা পরিবেশে নির্গত হয়ে যাচ্ছে। তো এটাই আমরা জানি বাষ্পমোচন, তাই তো? এবার আমরা আগে দিয়ে দেখেছিলাম বাষ্পমোচনের স্থান, অর্থাৎ এটা কোথায় হচ্ছে, তাই তো? তো চলো আমরা দেখে নিই বাষ্পমোচনের স্থান। ওকে? তো আমরা জানি এখানে 3 ভাগে হচ্ছে, মানে 3টা জায়গায় হচ্ছে। একটা কই হচ্ছে আমরা জানি, একটা হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে, কি তাই তো? পত্ররন্ধ্রের মাধ্যমে।
আরেকটা আমরা আগের দিন দেখেছিলাম লেন্টিসেলের মাধ্যমে, তাই তো? লেন্টিসেলের মাধ্যমে। এবং আরেকটা কি দেখেছিলাম? আরেকটা আমরা দেখেছিলাম হচ্ছে কিউটিকলের মাধ্যমে, তাই তো? কিউটিকল মানে কি? ত্বকীয় অংশ, ত্বকটা, তাই তো? কিউটিকলের মাধ্যমে। ওকে, তো এই যে পত্ররন্ধ্রের মাধ্যমে আমরা দেখেছিলাম, পত্ররন্ধ্র মানে কি? স্টোমাটা, তাই তো? যেটা স্ট্রাকচার কিরকম হয় আমরা আগের দিন দেখেছিলাম না, যে এক সেকেন্ড একটু খারাপ হয়ে গেল। তাই তো? এবং উপর দিয়ে কি থাকে? বিভিন্ন রকমের তেল টেল থাকে, তাই তো? মোটামুটি একটা কি ভালো তো হলো না কাটা খুব একটা, আমি জানি। এক সেকেন্ড এঁকে দিচ্ছি ভালো করে। ঠিক আছে, এবং জানি উপর দিয়ে আমরা বিভিন্ন রকমের সেল দেখতে পাই, কি তাই তো? এটাই আমরা দেখেছিলাম যে এটাই কি আমার স্টোমাটা অংশটা, যে ছিদ্রটা, স্টোমাটা মানে কি? একটা ছিদ্র, তাই তো? এটা হচ্ছে আমার স্টোমাটা। আর এগুলো কি? এগুলোকে আমরা বলেছিলাম যে বিভিন্ন রকমের রক্ষী কোষ বা গার্ড সেল, এবং এগুলোকে আমরা কি বলেছিলাম? উপরের গুলোকে আমরা বলেছিলাম হচ্ছে সম্পূরক কোষ, তাই তো? এবং আমরা দেখেছিলাম যে এই রক্ষী কোষগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের উপাদান থাকে। তো আগের দিন কিন্তু আমি এগুলো সব ডিটেলস আলোচনা করেছিলাম, তো অবশ্যই যারা দেখোনি তোমরা একবার ভিডিওটি দেখে নিবে, তাহলে তোমাদের প্রবলেম হবে না। তো আমরা দেখেছিলাম যে এই তিন জায়গা থেকে উদ্ভিদের বাষ্পমোচন হচ্ছে, তাই তো? অর্থাৎ পত্ররন্ধ্রের মাধ্যমে, যেটাকে আমরা বলি কি? স্টোমাটা। আরেকটা হচ্ছে লেন্টি। আচ্ছা, আগে বলি এবার পত্ররন্ধ্রটা কই থাকে। পত্ররন্ধ্র কই থাকে? এটা থাকে পাতার পৃষ্ঠতলে, অসংখ্য পরিমাণে থাকে, তাই তো? এবং আরেকটা আছে লেন্টিসেলের মাধ্যমে। লেন্টিসেলটা কি? গাছের যে কাণ্ড, সেখানে আমরা অসংখ্য ছিদ্র দেখতে পাই, তাই তো? সেটা হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে হচ্ছে। এবং আরেকটা হয় কিউটিকলের মাধ্যমে, তাই তো? কিউটিকলটা কি? পাতার ত্বকের যে অংশটা। ওকে, তো এবার মাথায় রাখতে হবে এই কিউটিকলের মধ্যে এক ধরনের স্নেহ পদার্থ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে কিউটিন। কিউটিন, ঠিক আছে? কিউটিন, তাই তো? মাথায় রাখতে হবে কিউটিকলের মধ্যে এক ধরনের স্নেহ পদার্থ থাকে, যেটাকে আমরা বলবো হচ্ছে কিউটিন। তো এটা কি করতেছে? এই কিন্তু বাষ্পমোচন প্রতিরোধে সাহায্য করতেছে। মানে ধরো এই উদ্ভিদের অতিরিক্ত জল তো বাষ্প আকারে পরিবেশে নির্গত হচ্ছে, তাই তো? কিন্তু এই বাষ্পমোচন হতে হতে যেন এমন না হয়ে যায় উদ্ভিদ দেহের জলের ঘাটতি হয়ে যাচ্ছে, সেটা হলেও তো প্রবলেম, তাই না? তো এই যেন অতিরিক্ত জলটা বাষ্প হচ্ছে, কিন্তু আমার প্রয়োজনের তুলনায় যেন অতিরিক্ত না হয়, তো সেটা হচ্ছে এখানে কিউটিন প্রেজেন্ট আছে। যদি বেশি হয়ে যায় তখন কিউটিন কি করে? এটাকে বাধা দেয়, যেন বাষ্পমোচনের হারটা কম হয়। ক্লিয়ার? তো এটা কিন্তু বাষ্পমোচন প্রতিরোধক একটা স্নেহ পদার্থ। ক্লিয়ার? এবং এই কিউটিকলের মাধ্যমে কিন্তু 0 থেকে 10% বাষ্পমোচন হয়। আর সবচেয়ে কম হয় কি? এই লেন্টিসেলের মাধ্যমে সবচেয়ে কম বাষ্পমোচন হয়, সবচেয়ে কম। ঠিক আছে? এবং পত্ররন্ধ্রের সাহায্যে সবচেয়ে বেশি পরিমাণ বাষ্পমোচন হয়, যেটা হচ্ছে 97%। ক্লিয়ার? তো এটা আগে এই যে এবার কিন্তু এগুলোর থেকে কি করে বাষ্পমোচনটা হচ্ছে, এটা কিন্তু আগের দিন আমি ডিটেলসে পড়িয়েছিলাম। তো আজকে আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না, কারণ আগের ভিডিওতে এটি অলরেডি পড়িয়ে দিয়েছিলাম। আজকে শুধু আমি এইটুকুনি বলবো যে তিন জায়গা থেকে বাষ্পমোচন হচ্ছে: পত্ররন্ধ্রের মাধ্যমে, লেন্টিসেলের মাধ্যমে, আর কিউটিকলের মাধ্যমে। এবং কিউটিকলে কি? কিউটিন থাকে, যেটা কি করতেছে? অতিরিক্ত বাষ্পমোচনকেও, মানে এখানে অর্থাৎ এখানে বাষ্পমোচন প্রতিরোধক হিসাবে কাজ করতেছে। কি হিসাবে? বাষ্পমোচন প্রতিরোধক, তাই তো? বাষ্পমোচন প্রতিরোধক, তাই তো? প্রতিরোধ করতেছে, তাই তো? এবং সবচেয়ে বেশি বাষ্পমোচন হচ্ছে এই পত্ররন্ধ্র থেকে, অর্থাৎ স্টোমাটা থেকে, যেটা কই থাকে? পাতার পৃষ্ঠতলে অসংখ্য পরিমাণ থাকে। ক্লিয়ার? তো বোঝা গেল এখানে বাষ্পমোচন জিনিসটা কি এবং এটা কোথায় হচ্ছে। আগের দিন আমি এগুলো বলেছিলাম, আজকে জাস্ট আমি একটুখানি সংক্ষেপে বলে দিলাম। এরপর এটাও আমি আগের দিন একটু আলোচনা করেছিলাম, তো আজকে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি,
যে বাষ্পমোচনের শর্ত। তো আমরা জানি যে শর্তর ইয়েতেই মানে বাষ্পমোচন হয় বেশি হবে বা কম হবে, তাই তো? এর উপরে কি কি শর্ত কাজ করতেছে? তো আমরা জানি একটা হয় হচ্ছে বাহ্যিক শর্ত, তাই তো? একটা হয় বাহ্যিক শর্ত। এই বাহ্যিক শর্তের আন্ডারে কি কি পড়তেছে, অর্থাৎ মানে বাইরের যে উদ্দীপক, তাই তো? অর্থাৎ যার আন্ডারে পড়বে উষ্ণতা, আর্দ্রতা, আরেকটা কি বা হচ্ছে বায়ু প্রবাহ। এগুলো কি অভ্যন্তরীণ? এগুলো তো অভ্যন্তরীণ না, এগুলো হচ্ছে সব বাহ্যিক উদ্দীপক। ওকে, আর আরেকটা আছে অভ্যন্তরীণ শর্ত। ওকে, আরেকটা আছে অভ্যন্তরীণ শর্ত। ক্লিয়ার? যার আন্ডারে কি পড়বে? যার আন্ডারে পড়বে হচ্ছে পাতার গঠন। বোঝা গেল? পাতার গঠন। ক্লিয়ার? তো বাষ্পমোচনের যে শর্ত এটা দুই রকম হয়, একটা বাহ্যিক শর্ত আর একটা অভ্যন্তরীণ শর্ত। সবাই কিন্তু ভালো মতো বোঝো, ঠিক আছে? নালে কিন্তু পারবে না কোশ্চেন অ্যান্সার গুলো করতে। তবে আচ্ছা, বাহ্যিক শর্ত মানে উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ এগুলা। তো ফার্স্টে আমরা বাহ্যিক শর্তটা একটু দেখে নিই। বাহ্যিক শর্ত, ঠিক আছে? ফার্স্টে আমরা দেখি হচ্ছে উষ্ণতা, তাই তো? উষ্ণতা, ঠিক আছে? তো উষ্ণতা যদি মনে করো সূর্যালোক যদি বেশি হয়, সানলাইট যদি বেশি হয়, তাহলে কি হবে? পাতার থেকে বেশি পরিমাণে জল বাষ্প হবে, কি তাই তো? তাহলে আমরা বলতে পারি যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে আমাদের এই বাষ্পমোচনের হারটা বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে আমরা কি বলবো? উষ্ণতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, কি তাই তো? উষ্ণতা বাড়লে অর্থাৎ যদি সূর্যালোক যদি বেশি হয় তাহলে পাতার থেকে কি বেশি পরিমাণে জল বাষ্প হবে, তাই তো? তার মানে আমরা কি বলতে পারি? যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এরপর সেকেন্ডে কি আছে? এরপর সেকেন্ডে আছে মনে করো আর্দ্রতা, তাই তো? আর্দ্রতা, আর্দ্রতা মানে কি? আর্দ্রতা মানে আকাশটা কি অলরেডি জলীয় বাষ্পপূর্ণে ভরা, তাই তো? এবার বাতাসে যদি জলীয় বাষ্পের যদি আগের থেকে যদি ভরাট থাকে তাহলে কি পাতার থেকে বেশি পরিমাণে জল ও বাষ্পমোচন হবে? হবে না, কারণ বাতাস তো অলরেডি আর্দ্রতা যুক্ত, বাতাসে তো অলরেডি জলীয় বাষ্পের পরিমাণটা কি বেশি আছে। তার মানে এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে বাষ্পমোচনের হারটা আমাদের হ্রাস পাবে। তার মানে আমরা কি বলবো? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তাহলে এই বাষ্পমোচনের হার হ্রাস পাবে। ওকে, তাহলে কি লিখি আমরা এখানে? বাতাসে আর্দ্রতা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাড়লে বাষ্পমোচনের হার হ্রাস পায়, তাই তো? কি বোঝা গেল? বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে, অর্থাৎ যদি বাতাস যদি আগের থেকে যদি জলীয় আর্দ্রযুক্ত থাকে তাহলে অবশ্যই কি পাতার থেকে কি জল শোষণ করবে? বাষ্প করবে? করবে না তো, হবে না, কারণ বাতাসে তো অলরেডি জলীয় বাষ্পপূর্ণ। তাহলে এক্ষেত্রে কি হবে? বাষ্পমোচনের হারটা হ্রাস পাবে। বোঝা গেল? এরপর আছে বায়ু প্রবাহ। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে হচ্ছে আমাদের বায়ু প্রবাহ, তাই তো? তো এবার বলো বায়ু প্রবাহতে কি হবে? বায়ু প্রবাহ যদি বাড়ে তাহলে বাষ্পমোচনটা কি হবে? বাষ্পমোচনের হার বাড়বে না কমবে? কি হবে? কি মনে হয় সবার? যদি বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায় তো অবশ্যই কি বাষ্পমোচনের হার বৃদ্ধি পাবে, কারণ উষ্ণতা বাড়লে কি বায়ু প্রবাহ বাড়বে, এবং বায়ু প্রবাহ বাড়লে কি হবে? বাষ্পমোচনের হার বৃদ্ধি পাবে। অতএব আমরা বলতে পারি বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার
বাষ্পমোচনের হার বাড়বে। কি তাই তো? তাহলে তার মানে কি, বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পমোচনের হারটা বাড়বে। ক্লিয়ার? তো এই গেল আমাদের বাহ্যিক শর্ত। কি কি? উষ্ণতা, আর্দ্রতা আর হচ্ছে বায়ু প্রবাহ। তার মানে কি বলবো, উষ্ণতা আর আর্দ্রতা, সরি, উষ্ণতা আর বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায় বাষ্পমোচনের হার বাড়বে। ক্লিয়ার? আর যদি আর্দ্রতা যদি বাড়ে, অর্থাৎ বাতাসে তখন কি হবে, আর্দ্রতা বাড়লে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কি বাড়বে, তো এর ফলে কি হবে, এর ফলে অবশ্যই আমাদের বাষ্পমোচনের হারটা কমে যাবে। ক্লিয়ার এটুকুন? এরপরে আমরা পড়ি হচ্ছে অভ্যন্তরীণ শর্তটা। অভ্যন্তরীণ শর্ত, ঠিক আছে। এবার অভ্যন্তরীণ শর্তের মধ্যে কি পড়তেছে? এই অভ্যন্তরীণ শর্তের মধ্যে পড়তেছে হচ্ছে পাতার গঠন, তাই তো? পাতার গঠন কি পড়বে এখানে? পাতার গঠন। ক্লিয়ার? পাতার গঠন তার মানে কি, এই পাতার গঠন অর্থাৎ যদি পাতার মধ্যে কি আমরা জানি কিউটিক্যাল থাকে, কি কিউটিক্যাল থেকে বাষ্পমোচন তো হয়, এটা ঠিকই, কিন্তু কিউটিক্যালের মধ্যে এক ধরনের আগেই বললাম যে একটা স্নেহ পদার্থ থাকে যেটা ইনসুলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ যেটার নাম কি কিউটিন, তাই তো? অর্থাৎ এটা কি করে, এটা যদি প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত জল যদি উদ্ভিদ দেহ থেকে বেরিয়ে যায় তাহলে সেটাও বাধা দেয়, তাই তো? তার মানে আমরা বলতে পারি যে যদি পাতার ত্বক যদি পুরু হয় তাহলে সেখান থেকে কি হবে, বাষ্পমোচনের হার কিন্তু কম হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি কিউটিক্যাল যত পুরু হবে, কি বলবো, কিউটিক্যাল যত পুরু হবে, ঠিক আছে, পুরু হবে, বাষ্পমোচনের হার তত কি হবে, কমবে, তাই তো? বাষ্পমোচনের হার তত কমবে। ক্লিয়ার? কিউটিক্যাল যত পুরু হবে বাষ্পমোচনের হার তত কমবে। এছাড়া বলি পত্রকণ্টক অর্থাৎ কি, ফণী মনসা বলো, ক্যাকটাস বলো, এগুলোর কি, এগুলোর কাটা তো পত্রকণ্টকে রূপান্তরিত, অর্থাৎ সূচালো হয়। তো এইসবের থেকেও কিন্তু কি হয়, বাষ্পমোচন কিন্তু কম হয়। ওকে, মনে করো পত্রকণ্টক, তাই তো? পত্রকণ্টকের যে পাতা যে পরিবর্তিত, এক সেকেন্ড, পরিবর্তিত পত্রকণ্টক, তাই না? পত্রকণ্টক এখান থেকেও কি হয়, বাষ্পমোচনের হার কমে। ঠিক আছে, বাষ্পমোচন কম হয়, কি তাই তো? বোঝা গেল? পত্রকণ্টকের যে কাঁটাগুলো অর্থাৎ ফণী মনসা ক্যাকটাস, এখান থেকেও কিন্তু বাষ্পমোচনটা হ্রাস পাচ্ছে। বোঝা গেল? এই গেল আমাদের অভ্যন্তরীণ শর্ত। বোঝা গেল যে বাহ্যিক শর্ত আর অভ্যন্তরীণ শর্ত। বাহ্যিক শর্তের মধ্যে কি কি বললাম, উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, তাই তো? আর অভ্যন্তরীণের মধ্যে কি বললাম, পাতার গঠন বা পরিবর্তিত পত্রকণ্টক, এসব থেকে কি হয়, বাষ্পমোচনটা কম হয়। আবার পাতা যদি অতিরিক্ত যদি রোম যুক্ত হয় তাহলেও সেখান থেকে কিন্তু বাষ্পমোচন কিন্তু কম হয়। তো এই গেল বাষ্পমোচনের শর্ত। তো এগুলোই মোটামুটি আগের দিনের ভিডিওতে বলেছিলাম। আজকে একবার জাস্ট তোমাদের রিমাইন্ডার দিয়ে দিলাম যেন তোমরা এরপর কোশ্চেন গুলো ভালো মতো করতে পারো। তো আজকে যেটা নতুন আমরা দেখবো সেটা হচ্ছে বাষ্পমোচনের তাৎপর্য। ঠিক আছে, অর্থাৎ তাৎপর্য বলতে অর্থাৎ কি বলবো, এটা আমরা গুরুত্ব, তাই তো? এই যে বাষ্পমোচনটা হচ্ছে, কি দরকার, এটা গুরুত্ব কি দরকার আছে হওয়ার, নিশ্চয়ই একটা গুরুত্ব আছে উদ্ভিদের, তাই জন্যই তো বাষ্পমোচনটা হচ্ছে। তো এই বাষ্পমোচনের গুরুত্বটা কোথায়, কি হচ্ছে বলো, বাষ্পমোচন কি করতেছে, জলের পরিবহন করতেছে বা ওটার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেছে, তাই না? বা ধরো কি বিভিন্ন রকমের খাবার দাবার কোষকে কি করতেছে, পুষ্টি প্রদান করতেছে, তাই তো? তার মানে আমরা বলতে পারি বাষ্পমোচনে জলের পরিবহন ঘটাচ্ছে। ঠিক আছে, আগে লিখে নিই আমরা, জলের পরিবহন, ঠিক আছে, ঘটায়। তো আমরা জানি কি করে, উদ্ভিদ কি করে, মূল দিয়ে জল শোষণ করে বা খনিজ পুষ্টি সবকিছু শোষণ করে এবং ওটা উদ্ভিদের মূল কাণ্ড সবকিছুতে পাঠিয়ে দেয়। অর্থাৎ এটা কি করতেছে, বাষ্পমোচনটা মূল দিয়ে তো জলটা শোষণ করতেছে, কিন্তু এরপরে কি সারা দেহে জলটা ছড়িয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, জলের যে পরিবহন সেটা ঠিক মতো হচ্ছে। তাহলে এটা কি একটা বাষ্পমোচনের বিরাট বড় একটা গুরুত্ব, তাই না, যে জলের পরিবহনটা উদ্ভিদ দেহে ঠিকঠাক বজায় থাকছে।
তাই না? অর্থাৎ ও কি করে, ও হচ্ছে উদ্ভিদের রসের উৎস্রোত ঘটায়। ঠিক আছে, রসের উৎস্রোত ঘটায়। ঠিক আছে, যেটা কি, যা উদ্ভিদের এক সেকেন্ড, যা উদ্ভিদ মূল দিয়ে জল শোষণ করে উদ্ভিদের সমস্ত দেহতে ছড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, যা উদ্ভিদ মূল দিয়ে জল শোষণ করে উদ্ভিদের সারা দেহে উদ্ভিদের সারা দেহে জলের পরিবহন ঘটায়। তাই তো? কি বোঝা গেল? হ্যাঁ, উদ্ভিদের সারা দেহে জলের পরিবহন ঘটায়। ঠিক আছে, ক্লিয়ার? যে তাহলে কি করছে, সেখানে জলের পরিবহন হচ্ছে, অর্থাৎ কি বললাম, উদ্ভিদের রসে উৎস হচ্ছে, অর্থাৎ এর ফলে কি হচ্ছে, উদ্ভিদ মূল থেকে জল টল নিয়ে ও কি করতেছে, সারা দেহে জলের পরিবহনটা ছড়িয়ে দিচ্ছে। তাই তো? এর ফলে কি হচ্ছে, এখানে জলের পরিবহন হচ্ছে। তাহলে এটা কি বাষ্পমোচনের একটা গুরুত্ব। এছাড়া কি আছে, ওখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ও কি করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা নিয়ন্ত্রণ। ঠিক আছে, কি করে, ও অতিরিক্ত জল পরিবেশে বের করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, উদ্ভিদের দেহের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হচ্ছে। তাই না? যে বেশি পরিমাণ যে জল, সেটা এর ফলে কি হচ্ছে, এর ফলে উদ্ভিদের দেহকে ও কি করতেছে, শীতল রাখতেছে। তাই না? তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে এখানেও উদ্ভিদের দেহকে ঠান্ডা রাখতে সাহায্য করতেছে। উদ্ভিদের দেহতে ঠান্ডা বজায় রাখতে সাহায্য করে। কি, তাই তো? উদ্ভিদের দেহতে ঠান্ডা বজায় রাখতে সাহায্য করে, অর্থাৎ এটা কি করতেছে, তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতেছে, অর্থাৎ উদ্ভিদ দেহটা শীতল রাখতেছে। অতিরিক্ত জলটা ও বের করে দিচ্ছে, এর ফলে কি হচ্ছে, উদ্ভিদের দেহটা কি শীতল থাকতেছে। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের বাষ্পমোচনের তাৎপর্য, যে গুরুত্বটা কি, ও জলের পরিবহন করতেছে বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেছে। এবং আরো বলতে পারি খনিজ লবণ শোষণ করতেছে। তাই না? যে উদ্ভিদে ও কি আরো কি করতেছে, আরো বলতে পারি 3 নাম্বার দিয়ে, মনে করো খনিজ লবণ শোষণ করতেছে। কি করতেছে, খনিজ লবণ শোষণ করে। তাই তো? খনিজ লবণ শোষণ করে। কি, তাই তো? খনিজ লবণ শোষণ করতেছে উদ্ভিদের মূল দিয়ে। কি, এই যে বাষ্পমোচনটা হচ্ছে, এর ফলে কি, মূল দিয়ে তো জল তুলতেছে, এর ফলে কি হচ্ছে, বিভিন্ন রকম খনিজ লবণ ও শৈলী যেগুলো দরকার সেগুলো শোষণ করতেছে। বোঝা গেল? তাহলে এগুলো কি বাষ্পমোচনের তাৎপর্য বা গুরুত্ব। এর ফলে কি কি হচ্ছে, এই যে বাষ্পমোচনটা হচ্ছে, এগুলোর ফলে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, 1 নাম্বার জলের পরিবহন হচ্ছে, মানে উদ্ভিদের সারা দেহে জল পৌঁছে যাচ্ছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেছে। তাই না? অতিরিক্ত জল বের করে দিয়ে কি করছে, উদ্ভিদের দেহটাকেও ঠান্ডা রাখতেছে, অর্থাৎ শীতল রাখতেছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতেছে। এবং কি করতেছে, ও খনিজ লবণ শোষণেও কিন্তু ও সাহায্য করতেছে। বোঝা গেল? কারো কোনো প্রবলেম? কারোর যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো এই গেল হচ্ছে বাষ্পমোচনের তাৎপর্য। তো এই ছিল। তো এবার আমরা যেটা করব, এবার আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব। আশা করি তোমরা চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। তো এবার আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করি। ঠিক আছে, তো চলো তোমরাও করো, আমিও তোমাদের বলে দিচ্ছি। এমসিকিউ এগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে এমসিকিউ। কি বলছে দেখো এখানে, 1 নাম্বার কোয়েশ্চেন, বাষ্পমোচন প্রধানত উদ্ভিদের কোন অংশে ঘটে? তো আমরা এতদিন ধরে পড়লাম সবকিছু, বাষ্পমোচনের কাকে বলে, এটা কোথায় ঘটে, এর সত্য কি, এর গুরুত্ব কি, এগুলো আমরা সব জেনে ফেললাম।
তো এখন আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করি, দেখি আমরা পারি না। ক্লিয়ার? কি বলছে? বাষ্পমোচন উদ্ভিদের কোন অংশে ঘটে? অপশন নাম্বার এ কি আছে? মূল। অপশন নাম্বার বি আছে কাণ্ড। অপশন নাম্বার সি আছে পাতা। অপশন নাম্বার ডি আছে ফুল। তাই তো? আচ্ছা, ক খ করে লেখা আছে তো ফুল। তো বলো দেখি, বাষ্পমোচন প্রধানত উদ্ভিদের কোন অংশে ঘটে? কোন অংশে? অপশন নাম্বার গ ইজ কারেক্ট অ্যান্সার। তাই তো? অর্থাৎ পাতাতে। আমরা জানি পাতার মধ্যে কি থাকে, পাতার পৃষ্ঠতলে অসংখ্য পত্ররন্ধ্র থাকে, তাই না? এই পাতার পৃষ্ঠতলে কি থাকে? পৃষ্ঠতলে কি থাকে? পত্ররন্ধ্র থাকে, তাই না? পত্ররন্ধ্র কি, তাই তো? যেখান থেকে কি হয় 97% বাষ্পমোচন হয়, কি তাই না? যে পাতার পৃষ্ঠতলে অসংখ্য পত্ররন্ধ্র থাকে, যার থেকে কি হয় 97% বাষ্পমোচন কিন্তু এখান থেকেই হচ্ছে, তাই তো? তাহলে আমরা কোশ্চেনটা কি, বাষ্পমোচন প্রধানত উদ্ভিদের কোন অংশে ঘটে? তাহলে অপশন নাম্বার এ ছিল মূল, কাণ্ড, পাতা ও ফুল। তাহলে কি হবে? অপশন নাম্বার সি অর্থাৎ গ ইজ কারেক্ট অ্যান্সার, পাতা। পাতার থেকে সবচেয়ে বেশি বাষ্পমোচনটা ঘটে। বোঝা গেল? আর কাণ্ড দিয়ে যে বাষ্পমোচনটা ঘটে সেটাকে আমরা কি বলি? সেটা আমরা লেন্টিকুলার ট্রান্সপিরেশন, অর্থাৎ লেন্টিসেল দিয়ে যে বাষ্পমোচনটা হয় সেটাই কি কাণ্ড। লেন্টিসেল মানেই তো কাণ্ডের থেকে হচ্ছে না। বোঝা গেল? 2 নাম্বার কি আছে? পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন বলতে কি বোঝো? তো পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন বলতে কি বোঝো? অপশন নাম্বার এ কি আছে? মূল দিয়ে জল শোষণ। অপশন নাম্বার বি কি আছে? কিউটিকল দিয়ে জল বেরিয়ে যাওয়া। অপশন নাম্বার সি আছে কি? পত্ররন্ধ্র দিয়ে জল বেরিয়ে যাওয়া। আর অপশন নাম্বার ডি কি আছে? অপশন নাম্বার ডি আছে কাণ্ড দিয়ে জল বেরিয়ে যাওয়া। তো পত্ররন্ধ্র মানে কি? এই পত্ররন্ধ্র মানে হচ্ছে স্ট্রোমাটা, তাই তো? যেটা বললাম পাতার পৃষ্ঠতলে থাকে, কি তাই তো? স্ট্রোমাটা, তাই না? তার মানে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচনটা কি, যেটা দিয়ে অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, পত্ররন্ধ্র দিয়ে জল বেরিয়ে যায়। ঠিক আছে? যদি কিউটিকল দিয়ে জলের কথা যদি বলি আমরা, এই অপশন নাম্বার বি তে যেটা আছে কিউটিকল দিয়ে জল, এটা কিন্তু কিউটিকুলার ট্রান্সপিরেশন অর্থাৎ ত্বকীয় বাষ্পমোচন, তাই যেটাকে আমরা বলি ত্বক। কিউটিকলটা কি? এটা হচ্ছে ত্বক, তাই তো? আর কাণ্ডটা কি? এটা যেটা হচ্ছে লেন্টিকুলার, তাই তো? এটা হচ্ছে ত্বকীয়, আর এটা হচ্ছে লেন্টিকুলার বাষ্পমোচন, তাই তো? আর পত্ররন্ধ্রটা হচ্ছে সেটা কি? পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, অর্থাৎ যেটা স্টোমাটা দিয়ে হচ্ছে, যেখানে পত্ররন্ধ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখি কি বলছে, দেখো লেন্টিসেল কোথায় থাকে? অপশন নাম্বার এ আছে পাতায়। অপশন নাম্বার বি আছে মূলে। অপশন নাম্বার সি আছে কাণ্ডে। অপশন নাম্বার ডি আছে ফুলে। কি হবে বলো? লেন্টিসেল কই থাকে? লেন্টিসেল অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, তাই তো? কাণ্ডে, অর্থাৎ এটা কি জানি, কাণ্ডে অসংখ্য কি ছিদ্র বিশেষ, তাই তো? অসংখ্য কি এটা? ছিদ্র বিশেষ, তাই তো? যে কাণ্ডে যে অসংখ্য ছিদ্র থাকে সেটাই কি সেটাকে আমরা লেন্টিসেল বলি, যেটাকে আমরা কি বলি? লেন্টিসেল ট্রান্সপিরেশন অর্থাৎ লেন্টিকুলার বাষ্পমোচন, তাই তো? বোঝা গেল? তাহলে লেন্টিসেল কই থাকে? অপশন হবে অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, কাণ্ডে। কাণ্ডে থাকে অসংখ্য ছিদ্র আকৃতির। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4 কি আছে দেখো, বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদদের জীবনে কি কি প্রভাব ফেলে? এই যে বাষ্পমোচনটা হচ্ছে এটা উদ্ভিদের জীবনে কি প্রভাব ফেলছে? অপশন নাম্বার এ কি আছে? বৃদ্ধি ব্যাহত হচ্ছে, অর্থাৎ এর ফলে কি উদ্ভিদের বৃদ্ধি কমে যাচ্ছে? না, তা তো হচ্ছে না। রোগ, অপশন নাম্বার বি কি আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি এখানে কমে যায়? একদমই না। অপশন নাম্বার সি আছে কি? জলের সঠিক সংবহন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। একটু আগে আমরা পড়লাম তো যে এই যে বাষ্পমোচনের যে গুরুত্ব, ওখানে কি হচ্ছে? ওখানে ও তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতেছে এবং কি করতেছে? জল পরিবহন করতেছে, তাই তো? তাহলে অপশন নাম্বার সি এটাই কারেক্ট অ্যান্সার, তাই তো? যে বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদের জীবনে কি প্রভাব ফেলে, অর্থাৎ কি করতেছে? এখানেও জলের পরিবহনটা ঠিক মতন ঘটাচ্ছে এবং কি করতেছে? তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতেছে। অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, জলের সঠিক সংবহন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ওকে, অপশন নাম্বার ডি কি ছিল? উদ্ভিদের মৃত্যু ঘটে, তো এটা তো হবেই না। ঠিক আছে, তাহলে বাষ্পমোচনের ফলে উদ্ভিদের জীবনের কি হচ্ছে? জলের সঠিক সংবহন হচ্ছে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কি বলছে? কোন হরমোন
পত্ররন্ধ্র বন্ধ করে দেয় এবং বাষ্পমোচন কমায়? কোন হরমোন? অপশন নাম্বার এ কি আছে? অক্সিন। অপশন নাম্বার বি আছে জিবেরেলিন। অপশন নাম্বার সি আছে ইথিলিন। অপশন নাম্বার ডি আছে অ্যাবসিসিক অ্যাসিড। তো এটা আমরা জানি যে পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে কোন হরমোন? কোন হরমোন? অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার, অ্যাবসিসিক অ্যাসিড। ও কি করে? পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে। তো পত্ররন্ধ্র যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? এর ফলে বাষ্পমোচনের হারটাও কি কমে যাবে, তাই তো? এগুলো কিন্তু আমি সব পড়িয়েছিলাম আগের ভিডিও, যেদিনকে আমি এগুলো ডিটেলসে আলোচনা করেছিলাম। তো এগুলো একবার তোমরা ভিডিওটি দেখলে এগুলো তোমরা একাই করতে পারবে, ঠিক আছে? তাহলে কি বললাম? কোন হরমোন পত্ররন্ধ্র বন্ধ করে দেয় এবং বাষ্পমোচন কমায়? তাহলে এটা কি হবে? অপশন নাম্বার ডি হবে, যেটা হবে অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6 কি আছে? বাষ্পমোচনের ফলে উদ্ভিদের কোন ক্ষতি হতে পারে? অপশন নাম্বার এ আছে জলের অভাব। অপশন নাম্বার বি আছে অতিরিক্ত পুষ্টি। অপশন নাম্বার সি আছে রোগাক্রান্ত হওয়া। অপশন নাম্বার ডি আছে উপরে কোনোটি নয়। ওকে, বাষ্পমোচনের ফলে উদ্ভিদের কোন ক্ষতি হতে পারে? এই যে বললাম, যাতে অতিরিক্ত যেন বাষ্পমোচনটা না হয় তার জন্য কি থাকে? পাতার ত্বকে একটা কিউটিন নামে একটা স্নেহ পদার্থ থাকে, যেটা কি বাষ্পমোচন যদি অতিরিক্ত যদি বাষ্পমোচন হয়ে যায় তাহলে সেটাকেও বাধা দেয়, তাই তো? তাহলে কি বলছে? বাষ্পমোচনের ফলে উদ্ভিদের কোন ক্ষতি হতে পারে? কোন ক্ষতি? কি ক্ষতি হতে পারে এটার ফলে? উদ্ভিদের জলের অভাব হতে পারে, তাই না? এই যে ক্ষতি বলতে কি হয়? পুষ্টির অভাব তো হবে না বা রোগাক্রান্তও হবে না, তাই না? কিন্তু যদি অতিরিক্ত জল যদি শোষণ হয়ে বেরিয়ে যায় তাহলে কি হবে? সেখানে আমার জলের অভাব দেখা দিবে, তাই না? তাহলে বাষ্পমোচনের ফলে উদ্ভিদের জলের অভাব হতে পারে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। কি বলছে? বাষ্পমোচন হার পরিমাপক যন্ত্রটি হলো, ওকে, অপশন নাম্বার ক কি আছে? স্পাইরোমিটার। অপশন নাম্বার বি আছে ব্যারোমিটার। অপশন নাম্বার সি আছে পোটোমিটার। কয়েকটা আকার হবে, পোটোমিটার, সরি। আর অপশন নাম্বার ডি আছে অক্সানোমিটার, তাই তো? আকার। তো কি হবে এখানে? বাষ্পমোচন হার পরিমাপ যন্ত্র, তো এটা কি হবে? অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, পোটোমিটার, তাই তো? পোটোমিটারটাই কি উদ্ভিদের বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণ করে। আর আমরা জানি এই যে অক্সানোমিটার, এটা কি করে? এটা এটা তো উদ্ভিদের বৃদ্ধি ঘটায় না, এটা উদ্ভিদের বৃদ্ধি ঘটাচ্ছে, কি তাই তো? আর যদি বলো ব্যারোমিটার, ব্যারোমিটার কি করে? ও বায়ুচাপ নিয়ন্ত্রণ করে, তাই না? বায়ুচাপ, কি তাই তো? তার মানে কি এখানে? আর স্পাইরোমিটার, যে এই স্পাইরোমিটারটা কি করতেছে? ও ফুসফুসে কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? তো এখানে আমার কোশ্চেনটা বলছে বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণ করে পরিমাপ যন্ত্র, এটা হবে পোটোমিটার। অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8 কি বলছে? লেন্টিসেল নিম্নলিখিত যে প্রক্রিয়ার সাথে যুক্ত সেটি হচ্ছে কি আছে? অপশন নাম্বার এ আছে সালোক সংশ্লেষ। অপশন নাম্বার বি আছে গ্যাসীয় বিনিময়। অপশন নাম্বার সি আছে বাষ্পমোচন। অপশন নাম্বার ডি আছে নিঃস্রাবন। তাহলে কি হবে এখানে? লেন্টিসেল কিসের সঙ্গে যুক্ত? এটা হবে অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, বাষ্পমোচন। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 9 কি আছে? পত্র কিনারায় হাইড্রাথোডের মাধ্যমে, হাইড্রাথোড অর্থাৎ এটাকে আমরা কি বলি? গাটেশন, তাই তো? হাইড্রাথোডের মাধ্যমে জলবিন্দু যে প্রক্রিয়ায় নির্গত হয় তা হলো অপশন নাম্বার এ আছে বাষ্পমোচন। অপশন নাম্বার বি আছে নিঃস্রাবন। অপশন নাম্বার ডি আছে প্রস্বেদন। অপশন নাম্বার ডি আছে অভিস্রবণ। তো কি হবে? এই যে হাইড্রাথোড, ওকে, পত্র কিনারার হাইড্রাথোড অর্থাৎ পাতার কিনারা, যেখানে হাইড্রাথোড অঞ্চল আমরা বলি পাতার যে কিনারা, ওকে, মনে করো এখানে একটা এক সেকেন্ড, ওখানে একটা পাতার যেরকম কিনারা বলে একটা অপশন থাকে এরকম টাইপের, বেশি মোটা করে দিলাম, এক সেকেন্ড। পাতার এই যে কিনারার যে অংশগুলো, এখানে বিভিন্ন রকমের টিস্যু জাতীয় সবকিছু থাকে, তাই তো? এখানে টিস্যু থাকে। তো এই যে কিনারের যে অংশগুলো, এটা হচ্ছে যেটাকে আমরা বলি হাইড্রাথোড, ঠিক আছে? যেটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রাথোড, ঠিক আছে? এই যে কিনারার থেকে যখন বাষ্পমোচন হয়, এই যে পাতার সাইড গুলো থেকে যখন বাষ্পমোচন হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রস্বেদন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এই যে জাস্ট কিনারের যে অংশটা, ওকে, এই যে জাস্ট কিনারের যে অংশটা, ঠিক আছে, এই যে কিনারের যে অংশটা যেখান থেকে হচ্ছে সেটা হচ্ছে আমাদের বলবো হচ্ছে হাইড্রাথোডের মাধ্যমে, হাইড্রাথোডের মাধ্যমে, ঠিক আছে? এই পত্র কিনারা হাইড্রাথোডের মাধ্যমে জলবিন্দু যে প্রক্রিয়া নির্গত হয় তা হলো প্রস্বেদন। ক্লিয়ার? মনে থাকবে, যখন আমরা এটা হাইড্রাথোডের মাধ্যমের কথা বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে প্রস্বেদন।
মনে থাকবে? ক্লিয়ার? এই গেল তোমাদের এমসিকিউ। এবার কিছু আমরা কোয়েশ্চেন অ্যান্সার বলবো যে এখান থেকে কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো মেইনলি দেখো চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট, তো এখান থেকে সেরকম ব্রড কোয়েশ্চেন কিছু আসার নেই, বাট যেই টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। মনে করো এখানে বেশি মার্কসের আসবে না, ম্যাক্সিমাম 2-3 নাম্বারের কোয়েশ্চেন এখানে আসবে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলতে পারে যে বাষ্পমোচন কাকে বলে, তাই না? কাকে বলে? তো এই একটা কোয়েশ্চেন এখানে আসতে পারে, মনে করো মার্কস 2 এর জন্য, তাই না? মার্কস 2 এর কি, তাই তো? মার্কস 2 এর ক্ষেত্রে আসতে পারে বাষ্পমোচন কাকে বলে, তো এটা আমরা পড়িয়েছি। সেকেন্ড কোশ্চেন কি, তো তোমরা আগে দিলে এখন নিজেরাই অ্যান্সার গুলো লিখতে পারবে, তো অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে অ্যান্সার গুলো তোমরা লিখে নিবে যেন পরীক্ষার সময় কারো কোনো প্রবলেম না হয়। ওকে, তো আসতে পারে বাষ্পমোচন কাকে বলে। দিতে পারে সেকেন্ড কোশ্চেন স্থান ভেদে বাষ্পমোচন কয় প্রকার ও কি কি? কি এখানেও আসতে পারে কি, তাই তো? এই কোশ্চেন দিতে পারে। দেন বলতে পারে যে এই যে স্থানভেদ, তো মেনলি টোকিও বাষ্পমোচন বা লেন্টিসেলের বাষ্পমোচন দিয়ে এত কোশ্চেন আসে না, কিন্তু অনেক সময় কোশ্চেন দেয় যে পত্ররন্ধ্রের মাধ্যমে কিভাবে বাষ্পমোচনটা হচ্ছে। পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন কিভাবে হয়, কি আসতে পারে, তাই না? তখন তোমার লিখতে হবে। বা এইভাবে কোশ্চেন দিতে পারে। 4 নাম্বার কোশ্চেন কি আসতে পারে যে বাষ্পমোচনের গুরুত্ব লেখো, তাই তো? বাষ্পমোচনের তাৎপর্য উল্লেখ করো। বাষ্পমোচনের তাৎপর্য উল্লেখ করো, ঠিক আছে? বা বলতে পারে বাষ্পমোচনের শর্তগুলি কি কি, ঠিক আছে? বাষ্পমোচনের শর্তগুলি লেখো। কি বোঝা গেল? তো এই যে 5টা কোশ্চেন আমি তোমাদের দিলাম, 1 নাম্বার কি দিলাম, বাষ্পমোচন কাকে বলে। 2 নাম্বার দিলাম স্থানভেদে বাষ্পমোচন কয় প্রকার ও কি কি। 3 নাম্বার দিলাম পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন কিভাবে হয়। 4 নাম্বার কি দিলাম, বাষ্পমোচনের তাৎপর্য উল্লেখ করো। আর 5 নাম্বার কি দিলাম, বাষ্পমোচনের শর্তগুলি উল্লেখ করো। এই যে 5টা কোশ্চেন প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের বুঝিয়েছি এবং পড়িয়েছি পড়ানোর সময়, তাই তো? তো আশা করি তোমরা কোশ্চেনগুলো নিজেরাই পারবে। তো যদি কারোর কোনো কোয়েশ্চেনে কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, তো সেগুলো আমরা তোমাদের মিটিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু এই 5টার বাইরে কোনো রকমের কোয়েশ্চেন আসবে না। এই কয়টা কোয়েশ্চেন রেডি করলেই কিন্তু তোমরা এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অ্যান্সার পরীক্ষায় করতে পারবে। তো কি বললাম, ফার্স্ট কোশ্চেন বাষ্পমোচন কাকে বলে, স্থানভেদে বাষ্পমোচন কয় প্রকার ও কি কি, ঠিক আছে? সেটা আমরা পড়েছি। 3 নাম্বার কি আছে, পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন কিভাবে ঘটে। এখানে তো যেটুকুনটা আমি তোমাদের আগের দিন স্লাইডে লিখে দিয়েছিলাম সেটুকুনটা লিখবে, সাথে তোমরা এখানে পিকচার দিবে, ঠিক আছে? ওকে, এখানে তোমরা কি দিবে, ফিগার অ্যাড করবে, ঠিক আছে? এখানে তোমরা এখানে ফিগার, আমি আগের দিন তোমাদের স্টোমাটার ফিগার দেখিয়েছিলাম, ফিগার অ্যাড করো, তাহলে কিন্তু তোমাদের নাম্বার বাড়বে। আমার লেখাটুকু লিখে তোমরা যদি ফিগারটা দাও তাহলে একদম ফুল মার্কস তোমরা পাবে। ওকে, এবং 4 নাম্বার কি আছে, বাষ্পমোচনের তাৎপর্য উল্লেখ করো। তো আজকে আমি পড়ালাম বাষ্পমোচনের তাৎপর্য কি, শরীরকে কি উদ্ভিদের দেহ ঠান্ডা রাখতে সাহায্য করে, জলের পরিবহন ঘটায়, তারপর খনিজ লবণ শোষণ করে, তো এগুলো কি, এগুলোই তাৎপর্য, এটা লিখবে। এবং বাষ্পমোচনের শর্ত, যেটা আমি আগের দিনও পড়েছি, আজকেও একটু বলে দিয়েছি, যে বাহ্যিক শর্ত এবং অভ্যন্তরীণ শর্ত, তাই তো? এবার বাহ্যিক শর্ত লিখে শর্ত লিখোটার আন্ডারে কি কি পড়ছে সেটা একটু লিখলা, বা অভ্যন্তরীণ শর্ত লিখে সেটার আন্ডারে কি কি পড়ছে সেগুলো তোমরা লিখলা। তো এই 5টা কোশ্চেন তোমরা রেডি করো এবং সাথে এমসিকিউ গুলো তোমরা করো, তাহলেই তোমরা দেখবে এই চ্যাপ্টারে কোনো কোশ্চেন তোমাদের মিস হবে না, ঠিক আছে? তো আজকের মতো এই অবধি, নেক্সট দিন আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।
ততক্ষণ অবধি তোমরা এই চ্যাপ্টারটি দেখো, পড়ো এবং এই কোয়েশ্চেনগুলো তোমরা খাতায় ঝটাফট লিখে ফেলো। শুধু কিন্তু আমি পড়াচ্ছি তোমরা মনে রাখছো তাতে কিন্তু হবে না, তোমাদের খাতায় লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে। বা এরকম যে আমি হ্যাঁ ভিডিওটা দেখছি মনে থাকবে, কিন্তু মনে থাকবে না। এতগুলো কোয়েশ্চেন, এত সাবজেক্টের এত কোয়েশ্চেন যদি তোমরা খাতায় যদি না লিখে রাখো, তোমরা কিন্তু একসময় গিয়ে কিন্তু ভুলে যাবে। তো যেন না ভুলো সেই জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা খাতায় লিখে লিখে রেডি করো, তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাদের পড়তে কিন্তু খুব সহজ হয়ে যাবে। ক্লিয়ার? তো তোমরা কোয়েশ্চেনগুলো রেডি করো। কারোর যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেগুলো বলে দিব। ঠিক আছে? তো আজকের মতো এই অবধি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। সবার এক্সাম তো প্রায় চলেই এলো, এবং যেটা বলছি যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে এই চ্যাপ্টারের উপরে সাজেশন আনতে চলেছি। তো সব সাজেশন তোমরা পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি করে লাইক করো, শেয়ার করো। ওকে? তো চলো আজকের মতো এই অবধি। বাই বাই।